অবশেষে ছাত্রদল নিষিদ্ধ। এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম, আমাদের দাবি পূরণ হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রাথমিক সফলতা আমাদের, ঐতিহাসিক বিজয় হচ্ছে সন্ত্রাস মুক্ত হবে বাংলাদেশ। কিছুক্ষণ আগে একটা চমৎকার সিদ্ধান্ত দেখলাম, এর চেয়ে ভালো কোনো প্রস্তাব হইতে পারে বলেন? ৫৫ বছরের ইতিহাসে সব থেকে বেশি এবং একটা রেকর্ড। সেই ঘটনা ভুলে যাওয়ার আগে নতুন ঘটনা আমরা দেখলাম। বাংলাদেশের ইতিহাসে প্রফেসর ইউনূসের রেকর্ডকে দুমড়ে মুচড়ে দিয়ে নতুন একটা রেকর্ড, নতুন একটা বিশ্ব রেকর্ডের দিকে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই গ্যাঞ্জামের ভিতরেই ছাত্রদল কিন্তু ছাত্র শিবিরের জন্য বিরাট একটা উপকার করে গেছে। এখন ছাত্র শিবিরের উচিত এর জন্য ছাত্রদলকে ধন্যবাদ দেয়া। অবশ্য ধন্যবাদ তারা দিচ্ছে, ছাত্রদল কি ভালো কাজটা করে দিল শিবিরের জন্য এটা জানা দরকার। এইটাই আগে বলি, তারপরে অন্যগুলো বলি। আরে তারেক রহমান, আয় খানকির পুত্তর উপর আল্লাহর গজব পড়বে চাকরির ছেলে। আরে তুই বাংলাদেশ থেকে পলাইতে পারবি না চাকরির ছেলে। ওই আমেরিকার প্রেসিডেন্ট ওই কুত্তার বাচ্চা তোকে রক্ষা করতে পারবে না, এই ড্রাম তোকে রক্ষা করতে পারবে না। জালেম বিএনপি যে 2 মাসের মাথায় ভাবে দেউলিয়া হবে, 17 বছর না খেয়েছিল, 17 বছর খায় নাই, এখন তো পেট পুরো ফাঁকা। এই ফাঁকা পেটকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এখন তারা যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের দুর্নীতি আছে সবকিছু করবে। কারণ বিএনপি জন্মগতভাবে একটা চাঁদাবাজদের সংগঠন। বিএনপির জন্মই হয়েছে চাঁদাবাজির মধ্য দিয়ে, বিএনপির জন্মই হয়েছে স্বৈরাচারী একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। যাদেরকে আপনারা বলেন গুপ্ত গুপ্ত, তাদের জন্য আজ আপনারা মুক্ত। হ্যাঁ, গুপ্ত থাকতে হেরম লাগে, হেরমওয়ালারাই গুপ্ত থাকতে পারে, যে কোনো লোক গুপ্ত থাকতে পারে না। 48 ঘন্টায় শিবিরের ঐতিহাসিক 7টি অর্জন বিশ্লেষণ করবো দর্শক। বাস্তবতাটা হচ্ছে যে সবাই অবাক এবং রাজনীতি শিবির চমক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ বিশেষ আপনারা দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। চালান না রাষ্ট্র। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সারা বাংলাদেশ ব্যাপী যে অপশাসন কায়েম করেছিল, যে অপরাজনীতি কায়েম করেছিল, বাংলাদেশকে যেভাবে অস্থিতিশীল করেছিল, বাংলাদেশকে যেভাবে অন্ধকার যুগে ফেরত নিয়ে গিয়েছিল, একইভাবে 2026 সালে ক্ষমতা আসার পর থেকে বিএনপি আবারও বাংলাদেশকে অন্ধকারের যুগে ফিরিয়ে নিয়ে যেতে সফল হয়েছে। বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনেছেন। যারা ভেবেছিলেন বিএনপি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অনেক পরিবর্তন আসবে, আপনাদের সে আশায় ঘুরে বালি। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমগুলার যে হেডলাইন, এই হেডলাইনগুলো আপনারা যদি দেখেন আপনাদের মাথায় হাত পড়বে, আমি নিশ্চিতভাবে বলতে পারি। মার্কিন বাণিজ্য চুক্তি বাংলাদেশের ওষুধ শিল্পের সামনে অশনি সংকেত। আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরো বাড়বে। জ্বালানি সংকট, চলছে না হারভেস্টার, বিপাকে হাওরের কৃষক। আদানির একটি ইউনিট বন্ধ, লোডশেডিং এর কারণে খুলনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। চট্টগ্রামে 9 বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং, কারণ জ্বালানি নাই। বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা, গ্রামাঞ্চলে 8 থেকে 12 ঘন্টা লোডশেডিং। বিদ্যুৎ জ্বালানি সংকট, বিপর্যয়ের সংখ্যায় মোবাইল নেটওয়ার্ক। বাস ভাড়া বাড়ালো সরকার, 24 ঘন্টায় 16 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। দীর্ঘ অপেক্ষায় মিলছে না তেল, সেচ নিয়ে বিপাকে কৃষকরা। নদ নদীতে 21,000 অবৈধ দখলদার। দামুর হুদায় তেলের অভাবে সেচ বন্ধ, দুশ্চিন্তায় কৃষক। ভিক্ষুক বাস্তুহীন ছাড়া করের কূপে সবাই, আসছে বাজেটে কর ছাড় পাবেন না কৃষক শ্রমিক। ভাড়া পুনর্নির্ধারণের আগে ট্রাক ভাড়া বেড়েছে 10 থেকে 15,000 টাকা। হামে আক্রান্ত শিশুদের 72% টিকা পায়নি। অন্ধকারে ডুবে যাচ্ছে ব্যবসা বাণিজ্য, জনজীবন। জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করা শিক্ষার্থী আটক। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করে এই সংবাদগুলো আমি 1 ঘন্টার মধ্যে পেয়েছি, মানে 1 ঘন্টায় এই সংবাদগুলো আমার চোখের সামনে আসছে। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত কতগুলা সংবাদ এই ধরনের আসবে সারা বাংলাদেশের, আপনারা ভাবতেই পারতেছেন। সুতরাং আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের কি পরিণতি অপেক্ষা করছে। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর তৎকালীন সময়ে জ্বালানি মন্ত্রী কে ছিল? ইকবাল মাহমুদ টুকু। এই টুকু সাহেব এখনো বলতেছে আসলে কোনো জ্বালানি সংকট নাই, সংকটটা কৃত্রিম জ্বালানি মন্ত্রী। কৃত্রিম সংকট যদি হয়ে থাকে সেটা আপনারা নিরসন করছেন না কেন? ব্যবসায়ী যারা আছে এই মুহূর্তে তারা তো সবাই বিএনপি পন্থী। সুতরাং বিএনপি পন্থী অসাধু ব্যবসায়ী আছে এই মুহূর্তে যারা কৃত্রিম সংকটটাকে ডেকে এনেছে, তাদেরকে আপনারা থামান, সেটা তো পারতেছেন না। 2001 সালে যেমন টুকু সাহেব জ্বালানি মন্ত্রী ছিল, 2026 সালে এসে একই টুকু সাহেব জ্বালানি মন্ত্রী, আর বাংলাদেশের মানুষ জ্বালানির অভাবে এখন বিশ্বাস করেন আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে। বাংলাদেশের মানুষের পাপের ফল যে এত দ্রুত, এত কঠিন ভাবে ভোগ করতে হবে, এটা আমি ভাবি নাই। আমি না, কেউ ভাবেনি। সবাই ভেবেছিল 2-3 বছর হয়তো বা বিএনপি ঠিকঠাক মতো পরিচালনা করতে পারবে, কিন্তু বিএনপি যে 2 মাসের মাথায় ভাবে দেউলিয়া হবে, 17 বছর না খেয়েছিল, 17 বছর খায় নাই, এখন তো পেট পুরা ফাঁকা। এই ফাঁকা পেটকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এখন তারা যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের দুর্নীতি আছে সবকিছু করবে। কারণ বিএনপি জন্মগতভাবে একটা চাঁদাবাজদের সংগঠন। বিএনপির জন্মই হয়েছে চাঁদাবাজির মধ্য দিয়ে, বিএনপির জন্মই হয়েছে স্বৈরাচারী একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে।
সেনা ছাউনিতে জন্ম, ক্যান্টনমেন্টে, বুঝেন নাই? এটা তো কোনো গণতান্ত্রিক দল ছিল না। পরবর্তীতে গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করেছে, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় একটা ভূমিকা ছিল, এরপর থেকে তারা গণতান্ত্রিক দল দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা গণতান্ত্রিক কোনো সংগঠন না। এটা তো আমরা দেখেছি, ইতিহাস তো মিথ্যা প্রমাণ করতে পারবে না। 2001 থেকে 2006 যেভাবে একই সাথে আপনি সেম টাইমে শপিং মল, কারখানা এবং বাসাবাড়িতে বিদ্যুৎ চাইবেন, সেটা কি দেওয়া সম্ভব? আহা, সেই দিন আবার ফিরে আসছে বাঙালির জীবনে। বাঙালির জনজীবন এখন বিপর্যস্ত, বিষণ্ণ। খুব ভালো লাগতেছে আমার, বিশ্বাস করেন। গত 2 দিন ধরে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভিতরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ ঘটেই যাচ্ছে। এটা শুরু হয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে, আর এর ঢেউ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। আমি বলেছিলাম গত 2 দিন আগে একটি ভিডিওতে যে অল্প 2-3 দিনের ভিতরে সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ছাত্র শিবিরের উপরে হামলা করবে এবং একযোগে হামলা করবে। ক্যাম্পাসগুলোতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং এইটার মাধ্যমে ছাত্র শিবিরকে তারা এখান থেকে হটিয়ে নিজেরা ওই ক্যাম্পাস দখলে নেবার একটা পাঁয়তারা শুরু করেছে। এইটা আমি বানিয়ে বলছি না, এর পিছনে লজিক আছে এবং একটা প্রমাণ সহ আমি আপনাদেরকে বলবো। তার আগে এই গ্যাঞ্জামের ভিতরেই ছাত্রদল কিন্তু ছাত্র শিবিরের জন্য বিরাট একটা উপকার করে গেছে। দীর্ঘদিনের বয়ে বেড়ানো একটা কলঙ্কের কালিমা মুছে দিয়েছে। এখন ছাত্র শিবিরের উচিত এর জন্য ছাত্রদলকে ধন্যবাদ দেয়া। অবশ্য ধন্যবাদ তারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। তার আগে ছাত্রদল কি ভালো কাজটা করে দিল শিবিরের জন্য এটা জানার দরকার, এটাই আগে বলি, তারপরে অন্যগুলো বলি। 1986 সালের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, জাসদ এরা মিলে ছাত্র শিবিরের উপরে একযোগে হামলে পড়ে এবং ওইখানে ছাত্র শিবিরকে তারা এমন মারধর করে, এটা বিরাট ইতিহাস। একটা পর্যায়ে শিবিরের কিছু ছেলেপেলেকে তারা ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় কুপিয়ে তাদেরকে জখম করে, এতে কয়েকজনের পায়ের রগ, হাতের রগ ইত্যাদি কেটে যায়। তো মিডিয়ার জগতে প্রচার মাধ্যমে সারা জীবনই বামেদের এককাধিপত্য। এরা ওই শুরু থেকেই এই জায়গাটা দখলে নিয়েছে, এখনো স্টিল নাও। এখনো এই যে কয়েকদিন আগে দেখলেন না, রাশেদ প্রধান তারেক রহমানকে কুলাঙ্গার বললেন, যদিও আমরা এটা সমর্থন করি না। রাশেদ প্রধানও ক্ষমা চেয়েছে এর জন্য। ছাত্র দলের বা যুব দলের, স্বেচ্ছাসেবক দলের, বিএনপির নেতাকর্মীরা রাশেদ প্রধানের বাড়ির উপরে গিয়ে তার বাড়িতে মব সৃষ্টি করেছে, তার বাড়িতে জুতা নিক্ষেপ করেছে, ঢিল ছুঁড়েছে, তার বাড়ির সামনে পুকুর কেটে দিয়েছে, রাস্তা কেটে দিয়েছে ইত্যাদি মব সৃষ্টি করেছে। কিন্তু তার চেয়েও দিলীপ রায়, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি, তিনি তারেক রহমানকে নিয়ে তার চেয়ে কয়েক হাজার গুণ জঘন্যতম কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা মানুষের ভাষায় বলা যায় না। দেখেছেন বিএনপি বা তার অঙ্গ সংগঠন এই ব্যাপারে কোন রকম একটা বিবৃতি দিতে, একটা কথা বলতে? এটা বলবে না, কারণ বলার সাথে সাথে মিডিয়াগুলো বিএনপির বিপক্ষে চলে যাবে, সমস্ত মিডিয়াগুলো। কারণ ওই মিডিয়াগুলোতে যারা যেখানে বসে আছে, যারা মূলত বয়ান উৎপাদন করে ইসলামী ভাবাপন্ন লোকদের বিরুদ্ধে, তারাই কিন্তু মূলত ওই দিলীপের সহযোগী। যার কারণে দিলীপের ক্ষেত্রে তারাও নিশ্চুপ, আর বিএনপিকে হয়তো ওইভাবেই একটা ইঙ্গিত দিয়েছে যে চুপ, কোনো কথা বলা যাবে না, রাশেদ প্রধানকে নিয়ে আছো, রাশেদ প্রধানকে নিয়েই থাকো। যাই হোক, ওই সময় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের 6 জন নেতাকে হত্যা করা হয়, শহীদ করা হয়। এইটার দায় আবার শিবিরের উপরেই চাপানো হয় এবং তারা তাদের ওই যে বললাম মিডিয়ার মাধ্যমে প্রচার করে যে শিবির রক কেটে দিয়েছে, মানুষের রক কাটে। এইখান থেকে মূলত এই রক কাটার কাহিনীটা প্রচারিত হয়েছে। আমরাও ছোটবেলায় শিবির পেলেই তাদের কাছে এই প্রশ্ন করতাম, ভাই ছাত্র শিবির রক কাটে কেন? প্রশ্ন মানে তাদেরকে জর্জরিত করতাম। তো তারা মুস্কি হেসে বলতো যে ভাই আপনারা বড় হন, তো ছাত্র যখন আমরা 9-10-এ পড়ি, এরকম আর কি, 8-9-এ পড়ি, বলতো বড় হন, বড় হয়ে একটু পড়ালেখা করবেন, খোঁজ খবর রাখবেন, জানাশোনার চেষ্টা করবেন, তখন এই জবাব নিজের কাছেই পেয়ে যাবেন। আর আপাতত শুধু এতটুকু শুনে রাখেন যে ছাত্র শিবির কোনোদিন কারো পায়ের রক কাটা তো দূরের কথা, কারো উপরে কোপানো এই জাতীয় কাজও ছাত্র শিবির করে না, এগুলো বলতো তারা আমাদেরকে। তো এখন যখন একটু দেখি, চারিদিকে খোঁজ খবর রাখার চেষ্টা করি, বড় হয়ে দেখি যে আসলেই ঘটনা তো অনেকাংশেই সত্য, পুরাপুরি সত্য না হলেও অনেকাংশেই সত্য। আমি বলছি না যে ছাত্র শিবির একেবারে ধোয়া তুলসীর পাতা আল্লাহর ফেরেশতা, তাদের দ্বারাও মাঝে মাঝে ভুল হয়। তবে যে পরিমাণ অপপ্রচার তাদের বিরুদ্ধে চালানো হয়, যে পরিমাণ প্রপাগান্ডা তাদের বিরুদ্ধে চাপানো হয়, যেভাবে তাদেরকে দানব রূপে উপস্থাপন করা হয়, বাস্তবিক অর্থে তারা ঠিক সেই পরিমাণেই ভালো, এটাই বাস্তবতা। তো এই যে দীর্ঘদিন ধরে ছাত্র শিবিরের উপরে এই অপবাদ যে রক কাটে, ইদানিং 12 তারিখের পরে, 12ই ফেব্রুয়ারির পরে এটি আরো জোরে সোরে শুরু করেছিল। তো এই যে এত অপপ্রচার শিবিরের বিরুদ্ধে, এর চূড়ান্ত একটা ফায়সালা টেনে দিলেন, একটা ইতি টেনে দিলেন চট্টগ্রামের এই সরকারি সিটি কলেজের ছাত্রদল ছাত্র শিবিরের ভিতরের এই সংঘর্ষ। একটা ইতি টেনে দিয়েছে এখানে। কে ইতি টেনে দিল? ইতি যে ব্যক্তি টেনে দিল তার নাম ওমর ফারুক। তো ছেলেটা একেবারে প্রকাশ্যে কলম, বিশাল বড় কলম হাতে করে ঘুরে বেড়াচ্ছে এবং সেই একটা কোপ দিয়ে ছাত্র শিবিরের এক কর্মীর পায়ের রক কেটে দিয়েছে, একেবারে গোড়ালি থেকে রক কেটে আলাদা করে ফেলেছে। আপনারা প্রত্যেকেই দেখেছেন, এটি মিডিয়াতে এইটা রক কাটা বলে আসে নাই, প্রত্যেকেই লিখেছে যে গোড়ালি কেটে দিয়েছে, গোড়ালিতে কোপ দিয়েছে, গোড়ালিতে আঘাত করেছে, গোড়ালিতে জখম হয়েছে।
ঠিক এই কাজটা যদি শিবির করতো তাহলে কি ডিজাস্টারটা করতে পারে একটু চিন্তা করুন তো। সারা পৃথিবীতে তারা এটা প্রচার করতো যে শিবির এই যে রক কাটে, এই যে রক কাটে। শিবিরও জানে যে তারা এই কাজ করলে পরে তাদেরকে এইভাবে ডিজাস্টার করা হবে, যার কারণে আসলে তারা ওই কাজে যায় না তাতেই প্রচার করলো যে কোপ মারলো সে ছাত্র শিবির করে, আগে ছাত্রলীগ করতো এখন জামাত ইসলাম করে, প্রচার করলো। এবং ফারাবি হাফিজের সাথে টকশোতে এসে ছাত্র দলের এক নেতা, ঠিক এটাই তো ভরাত তো ওখানে একেবারে বলে যে ভাই আপনি এটা কি বলেন, এই যে সে তো ছাত্র দলের যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক, আপনি সে আওয়ামী লীগ করতো এখন জামাত করে, এই তথ্য কোথায় পেলেন? এইভাবে মানে চোখে মুখে মিছা কথা বলে, মুহূর্তের ভিতরে উল্টায় ফেলে। যাই হোক, এই কাণ্ডটা ঘটানোর পরে এই বড় কলম দিয়ে কুবানোর কারণে এখন কারা রক কাটে এটা তো প্রমাণ হয়ে গেল। বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ার কল্যাণেই জেনে গেছে, মেইন মিডিয়া কিন্তু আসে নাই। ভাববেন কেউ লেখে নাই রক কাটে, কেউ না। এবং এখন টিভিতে লিখলো যে এক যুবকের হাতে কিরিস হাতে এক যুবক, কিরিস হাতে এক যুবক, ছাত্রদল নামটা নিতেও তাদের এরকম বুক কাঁপে, লজ্জা লাগে, কারণ একই ঝাঁকের কই তো, এজন্য। আর গুপ্ত হওয়াতে কি হয়েছিল? গুপ্ত হওয়াতেই কিন্তু 5ই আগস্টে সবাই মুক্ত হইতে পারছেন, কেউ মুক্ত হইতে পারতেন না। এই গুপ্ত বাহিনী ছাত্রলীগের সাথে মিলামিশা গেছিল। অনেকের ব্যাকগ্রাউন্ড পাবেন ছাত্রলীগ, এই জন্যই কিন্তু গুপ্ত বলা হচ্ছে যে ওরা ছাত্রলীগ ছিল, 5ই আগস্টের পর ওরা এখন ছাত্র শিবির হয়ে গেছে। ভাই হবে না কেন? গোপন থাকতে হবে, জীবনের মায়া আছে না? কে চায় নিজের জীবন দিতে? চাচা আপনা জান বাঁচা বলে না, চাচা আপনা জান বাঁচা, জান তো বাঁচাইতে হবে। আর ওই জান বাঁচাই তো তারা আন্দোলন চালায় গেছে। ভাই ব্রাদার, এই যে জামাত ইসলাম, এদের জন্মের পর থেকে এই পর্যন্ত 4 থেকে 5 বার নিষিদ্ধ হয়েছে। শেখ হাসিনা যাওয়ার 3-4 দিন আগেও নিষিদ্ধ কইরা গেছে। আর শিবিরের প্রতি কি ব্যবহার করতো আগের সরকার, এটা তো আপনারা জানেন। তারা গুপ্ত হয়েছিল ওই জন্য, এটা একটা সম্মানের ব্যাপার। এটা বললে কেন খেপবেন? কেন আপনারা বলেন না আমি কে তুমি কে, গুপ্ত গুপ্ত, এটা বলেন না কেন? যেভাবে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বলছিল, তখন আপনারা বলছিলেন না আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। ঠিক তেমনি করে বলেন আমি কে তুমি কে, গুপ্ত গুপ্ত। গুপ্ত একটা সম্মানের ব্যাপার। এখন দেখেন এই গুপ্ত নিয়ে এমন জায়গায় পৌঁছে গেছে, 2টা দল কিন্তু, হ্যাঁ ভাই 2টা দল এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঝড় তুলে দিছে। এই এরে আঘাত করতেছে, এই এরে আঘাত করতেছে, আঘাতের পর্যায়ে এমন জায়গায় চলে গেছে যেটাকে নোংরামিও বলতে পারেন। হ্যাঁ, নোংরামিও বলতে পারেন। অনেক কিছু নোংরামি হচ্ছে যেটা মেনে নেওয়া যায় না। কিন্তু আমার যে বয়স, ওই বয়স থেকে যেটা আমি ভাবতেছি যেটা মেনে নেওয়া যায় না, যুগটাই তো অন্যরকম, যার জন্য গুপ্ত নিয়ে এত কথাবার্তা। ওরা গুপ্ত থাকার কারণেই তো সবাই মুক্ত হইতে পারছেন। সবাই আজকে আমরা যারা আছি, যারা বড় বড় কথা বলতেছি, যারা এই নির্বাচন করে সংসদে চলে গেছি, এই যে 300 এমপি আছে, মন্ত্রী আছে, সবাই মুক্ত হয়েছেন কি কারণে, কিভাবে? এই 5ই আগস্টে এই গুপ্তরাই আপনাদেরকে মুক্ত করছে, এটা মাথায় রাখতে হবে। আর প্রথম দিকে যে একটু ইঙ্গিত দিলাম, ঠান্ডার মধ্যে বৈশা ওনারা কিন্তু মিল মহব্বতের মধ্যে আছে, একজন আরেকজনের পিঠ চুলকাইতেছে, মজায় সময় কাটাইতেছে। আর আপনারা এই রোদ্রের মধ্যে, তাপটা কি রে ভাই, ওর মধ্যে নিজেরা মারামারি করতেছেন। ওনারা এসিতে, আপনারা রোদ্রের মধ্যে। ব্যাপারটা বুঝার চেষ্টা করেন। আসলে হয়েছে কি ভাই, চরম সত্যি কথাটা বইলা বিদায় নিতেছি। দেখেন, যে সরকারই আসে সে কিন্তু তার লোকজন সব জায়গায় সেট করে। এই যে 18 মাসের জন্য যে সরকার আসছিল, তারা একই কাজ করছে। এর আগে যারা ছিল তারা একই কাজ করছে, এর আগে যারা ছিল তারাও একই কাজ করছে, এখনো একই কাজ করতেছে। কিন্তু সব জায়গায় লোকজন দেওয়ার পরও একটা জায়গা খালি, সেটা সবচেয়ে ভয়াবহ জায়গা। ওইখান থেকেই আন্দোলনের জন্ম হয়, ওইখান থেকেই তো বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ওই জায়গাটা দখল করতে হবে। ওই জায়গাটা এখনো ছাত্র শিবির বলেন বা জামাত বলেন, অথবা যারা জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল, আমি বলতে চাচ্ছি আমাদের শিক্ষাঙ্গনের কথা। এই শিক্ষাঙ্গনগুলা কিন্তু ওনাদের হাতে নাই। এই শিক্ষাঙ্গনগুলা কিন্তু চলে গেছে শিবিরের হাতে। ডাকসু নির্বাচন থেকে শুরু হয়েছে, তারপরে 5টা বিশ্ববিদ্যালয় ওনাদের হাতে চলে গেছে। এই জায়গাটাই ভয়। যদি কোনো আন্দোলনের ডাক দেয়, তাহলে তো প্রথম আন্দোলনটা কই থেকে শুরু হয়? ওই বিশ্ববিদ্যালয় থেকে। ওই ছাত্ররাই প্রথম শুরু করে। হ্যাঁ ভাই, অতীতের দিকে তাকান, যত আন্দোলন হয়েছে, আপনি ভাষা আন্দোলন থেকে নিয়ে এই 5ই আগস্টের আন্দোলন পর্যন্ত, এবং এরশাদ আমলও ওই ছাত্ররাই আন্দোলন করছে। তারাই শুরু করলে দেশের মজলুম মানুষরা তাদের পিছনে দাঁড়ায়া যায়। এই জায়গাটায় ভয়, এই ভয়ের কারণেই ওই জায়গাটা দখল করতে হবে। আগামীতে আরো এটা বাড়বে, কিন্তু দেখবেন এই 2 দলের মানে ছাত্র দল ভার্সেস এই ছাত্র শিবির, এদের গন্ডগোল আরো বাড়বে এবং হতাহতও হইতে পারে। কোনো গ্যারান্টি নাই ভাই, কোনো গ্যারান্টি নাই। কারণ কি জানেন, এরকম জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে গেছে, অথচ গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হয় নাই। গ্রেপ্তার যেহেতু হয় নাই, গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা বাড়তে থাকবে। হ্যাঁ, বাড়তে থাকবে, কেউ থামাইতে পারবেন না। কারণ এখন দখল নিতে হবে, সমস্ত বিশ্ববিদ্যালয় দখল নিতে হবে, পাহারায় রাখতে হবে। কোনো আন্দোলন যেন ওইখান থেকে না হইতে পারে, ওইটা ঠেকাইতে হবে। এটা মাথায় রাখেন। রাজনীতিবিদরা মনে করে কি জানেন, সেই 30 দশক 60 দশকের জনগণ এখনো আছে। না ভাই, সেই জনগণ নাই, সেই চোদু জনগণ নাই। জনগণ এখন রাজনীতি বুঝে। আপনাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চরিত্র ওদের মুখস্থ। কে কোন কথা বলতেছেন, কে কোন কথা উল্টাইতেছেন, সব তাদের মুখস্থ। কাউরই বোকা বানাইতে পারবেন না। মানুষ শুধু অপেক্ষায় আছে। হ্যাঁ ভাই, অপেক্ষায় আছে। কতদিন অপেক্ষা করবে?
আমার মনে হয় 180 দিন অপেক্ষা করবে। 180 দিনের একটা সময়সীমা আছে, এর মধ্যে জুলাই সনদপত্রের ঘোষণা আসতে হবে, গণভোটের অধিকার দিতে হবে, গণভোট মাইনা নিতে হবে। গণভোট মাইনা না নিয়া আপনারা ওই ঠান্ডার মধ্যে বৈশা একে অপরকে প্রশংসা করবেন, একে অপরের সমালোচনা করবেন। আজকে দেখলাম একজন এমপি সাহেব চিৎকার করে বলতেছে স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ প্রেসিডেন্টের নাম এই সংবিধানে আনতেই হবে, এরকম ঘোষণা চাইতেছে। অর্থাৎ এই সংসদ চলাকালীনই শহীদ জিয়া রহমান প্রেসিডেন্টকে স্বাধীনতার ঘোষক হিসাবে ঘোষণা দিতে হবে। অথচ এই সংবিধানের মধ্যে আছে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক। ওইটা কি মুছা ফেলবেন না ওনার পাশেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম লিখবেন? আমরা কিন্তু ওই আগের জায়গায় আছি, 71-এর চেতনা। হ্যাঁ, 71-এর চেতনা আমাদের ভিতরে না এমন ভাবে টকবক করে ওইখান থেকে আর বাইর হইতে পারি না। গত 55 বছর হয়ে গেল ওই একই জায়গায় আছি। ওইখান থেকে বাইর করে আনার জন্যই তো 5ই আগস্ট আসছিল, এই সংস্কার হয়েছিল, কিছুই মানা হইল না। ওই আগের মতোই দেশ চলতেছে। বিদায় নিবার আগে শুধু এইটুকুই বলবো, যাদেরকে আপনারা বলেন গুপ্ত গুপ্ত, তাদের জন্য আজ আপনারা মুক্ত। হ্যাঁ, গুপ্ত থাকতে হেডম লাগে, হেডমওয়ালারাই গুপ্ত থাকতে পারে, যে কোনো লোক গুপ্ত থাকতে পারে না। দেখেন না, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা খুঁজা বাইর করতে পারে নাই, পার্শ্ববর্তী দেশ থেকেও ভাই পুরা গোয়েন্দা বিভাগ খুঁজা বাইর করতে পারে নাই। কিভাবে যে 5ই আগস্ট হয়ে গেল কেউ টেরও পায় নাই, দুপুরের খাওয়া রেডি খাইতে পারে নাই, চলে যাইতে হয়েছে দিল্লি। তার মানে কি জানেন, গুপ্ত থাকার মধ্যে একটা হেডম আছে, হেডমওয়ালারাই গুপ্ত